প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ, প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে সালাম জানাচ্ছি। আমি মোহাম্মদ জামাল হোসেন, বালিগাঁও উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক বিজ্ঞান। আজকে আমরা রসায়ন বিজ্ঞান নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান নিয়ে আলোচনা করব। যে অধ্যায়টা নিয়ে, সেই অধ্যায়টার নাম হচ্ছে রাসায়নিক বন্ধন। আর আমরা অনেক দিন আগে আমাদের রাসায়নিক বন্ধনের প্রথম পর্ব আমরা ক্লাস করছিলাম। আজকে আমরা রাসায়নিক বন্ধনের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পর্ব যেগুলো আমরা পড়াবো বা যে বিষয়গুলো আমাদের ধারণা নিব বা যে বিষয়গুলো আমাদের জানতে হবে, মানে এই অধ্যায়ের এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে আমরা মানে এই অধ্যায় সম্পর্কিত অন্যান্য যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করতে পারবো না বা লিখতে পারবো না বা বুঝতে পারবো না। তো আজকের বিষয় নিষ্ক্রিয় গ্যাসের মৌলের ধারণা, অষ্টক এবং 2 এর নিয়ম, এবং ক্যাটায়ন ও অ্যানায়ন এবং আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। তো মূলত এই যে চ্যাপ্টারটাতে আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে। তো আসলে সবগুলো ক্লাস একসাথে করা যায় না, তো যার কারণে পার্ট করে করাতে হচ্ছে, বা জিনিসগুলো বোঝানোর জন্য বা তোমরা যাতে বুঝতে পারো সেই বিষয়গুলো নিয়ে মূলত এভাবে পার্ট করে ক্লাস করতে হচ্ছে। তো আজকে আমরা প্রথম যে আলোচনা করব নিষ্ক্রিয় গ্যাসের মৌলের ধারণা। তোমরা প্রত্যেকেই জানো পর্যায় সারণীর গ্রুপ 18 মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। এই 18 গ্রুপের প্রত্যেকটা মৌল, এদের শুধুমাত্র হিলিয়াম ছাড়া বাকি যে মৌলগুলো আছে, বাকি টোটাল 5টা মৌল, হিলিয়াম ছাড়া 5টা মৌল, টোটাল 18 গ্রুপে টোটাল 6টা মৌল বিদ্যমান, যেগুলো নিষ্ক্রিয় গ্যাসের মৌল হিসেবে আমরা চিনি, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন ও রেডন। তো হিলিয়ামের শুধুমাত্র 2টো ইলেকট্রন, আর বাকিগুলো যে নিয়ন থেকে শুরু করে রেডন পর্যন্ত যে মৌলগুলো আছে, এই প্রত্যেকটা মৌল সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন বিদ্যমান, মানে এরা অষ্টক পরিপূর্ণ। তো এই জন্য এরা কোনো সময় ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে না, এমনকি ইলেকট্রন শেয়ারও করে না। এই জন্য এই গ্রুপের মৌলগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস হিসেবে আমরা এগুলোকে আখ্যায়িত করে থাকি। তাহলে যে সকল মৌল নিজেদের সাথে বা ইলেকট্রন গ্রহণ বা ইলেকট্রন ত্যাগ বা কিংবা ইলেকট্রন শেয়ার করে না, সেই সকল মৌলগুলোকে আমরা বলবো নিষ্ক্রিয় গ্যাসের মৌল বা নিষ্ক্রিয় মৌল, যারা অন্য কোনো মৌলের সাথে রাসায়নিক বিক্রিয়া সংযুক্ত হয় না। তো এই মৌলগুলো ইলেকট্রন যে বিন্যাস আছে, আমরা সেই ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি। এইখানে আমি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, এই 6টা নিষ্ক্রিয় মৌল নাম, সংকেত এবং এদের ইলেকট্রন সংখ্যা লিখলাম। হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা 2, নিয়নের 10, আর্গনের 18, তারপরে ক্রিপ্টন হচ্ছে 36, জ্যানন 54, রেডন 86। তো কে, এল, এম, এন, ও, পি এগুলো একটা সেল। তো এই যে দেখা যাচ্ছে যে শুধুমাত্র হিলিয়াম ছাড়া বাকি যে মৌলগুলো আছে প্রত্যেকটা সর্বশেষ শক্তি স্তর। তাহলে নিয়নের সর্বশেষ স্তরে এল পর্যায়ে পড়ছে 8টা ইলেকট্রন, আর্গনের এম পর্যায়ে গিয়ে পড়ছে 8টা ইলেকট্রন, ক্রিপ্টনের এন পর্যায়ে গিয়ে পড়ছে যে 8টা ইলেকট্রন, জ্যাননের
ও পর্যায়ে গিয়ে পড়ছে যে 8টা ইলেকট্রন, রেডনের এখানে পি স্তরে গিয়ে পড়ছে 8টা ইলেকট্রন। মানে প্রত্যেকটারই, শুধুমাত্র হিলিয়াম ছাড়া প্রত্যেকটা মৌলই কিন্তু অষ্টক পূর্ণ করে। আর এই অষ্টক পূর্ণ করে বিদায়, তার মানে এরা অষ্টক পরিপূর্ণ, যার কারণে এরা কোনো সময় অন্য কোনো মৌলের সাথে রাসায়নিক বিক্রিয়া সংযুক্ত হয় না, বা নিজেদের সাথেও কি হয় না, বিক্রিয়ায় লিপ্ত হয় না, বা অন্য কারোর সাথে শেয়ারও যায় না। এই জন্য এই সকল মৌল, হিলিয়াম থেকে রেডন পর্যন্ত এই মৌল 6টাকে আমরা বলতে পারি নিষ্ক্রিয় মৌল। আর এদের নিষ্ক্রিয়তার কারণ হচ্ছে এদের সর্বশেষ স্তরে শুধুমাত্র হিলিয়াম ছাড়া, হিলিয়ামে 2টো ইলেকট্রন, আর হিলিয়াম ছাড়া বাকি যে মৌল সর্বশেষ শক্তি স্তরে বা সর্বশেষ কক্ষপথে 8টি করে কি আছে, ইলেকট্রন বিদ্যমান। তাই মৌলগুলো অষ্টক পরিপূর্ণ। তাই আমরা বলতে পারি এখানে সকলকে অষ্টক পরিপূর্ণ আছে না। এই জন্য এরা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে না, এমনকি শেয়ারও করে না। এই জন্য এই সকল মৌল নিষ্ক্রিয়। তো আমরা এই সারণীটা অবশ্যই দেখছি, আর এই সারণীটা দেখে আমরা মোটামুটি আমাদের নিষ্ক্রিয় গ্যাসের মৌলগুলো সম্পর্কে আবার দেখাচ্ছি। দেখো এই যে চার্টটা, এই সারণীটা, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। তাহলে হিলিয়ামের আছে ইলেকট্রন 2টা, নিয়নের 10টা, আর্গনের 18টা, ক্রিপ্টনের 36টা, জ্যাননের 54টা, রেডনের আছে 86টা। তো এই সকল মৌলকে আসলে প্রত্যেকটা মৌলই চায় যে স্থিতিশীলতা অর্জন করতে, আর প্রত্যেকটা মৌল চায় অষ্টক পূর্ণ করতে। মানে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস প্রত্যেকটা মৌলই চায় যে কি, অর্জন করতে। তো এই জন্য অষ্টক এবং 2টা নিয়ম আছে। তাহলে অষ্টক এবং 2 এর নিয়ম আছে। এই অষ্টক নিয়ম এবং 2-এর নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। পদে সারণীর অষ্টক সূত্র বা 2-এর সূত্র ওটা এক জিনিস, আর এখানে অষ্টক নিয়ম এবং 2-এর নিয়ম এটা হচ্ছে আরেকটা অন্য ভিন্ন একটা প্রেক্ষাপট। তো আমরা নিষ্ক্রিয় গ্যাসের মৌলের ধারণা মোটামুটি আশা করি পেয়ে গেছি। এবার আসো আমরা অষ্টক এবং 2-এর নিয়ম। তাহলে অণু গঠনকালে কোনো মৌলের বা ইলেকট্রন গ্রহণ, বর্জন বা ভাগাভাগির মাধ্যমে তার সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন কি করে, 8টি ইলেকট্রন ধারণের মাধ্যমে, মানে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। আর একেই বলে মূলত কি, অষ্টকের নিয়ম। তাহলে অষ্টকের নিয়ম হতে হলে সেই ক্ষেত্রে অণু গঠনকালে বা কোনো একটা যৌগ গঠনকালে, যৌগ 2 বা ততোধিক পরমাণু মিলে যৌগ বা অণু গঠিত হয় আমরা জানি। তাহলে অণু গঠনকালে হয়তো বা ইলেকট্রন শেয়ার বা ইলেকট্রন আদান, কেউ আদান করতেছে, কেউ গ্রহণ করতেছে, বা কেউ বর্জন করতেছে, কেউ সেটা গ্রহণ করতেছে। এই যে গ্রহণ বর্জনের মাধ্যমে সর্বশেষ স্তরে গিয়ে 8টি ইলেকট্রন, মানে সর্বশেষ শক্তি স্তরে গিয়ে 8টি ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করার যে নিয়ম, সেটাকেই বলতেছি আমরা অষ্টক নিয়ম। তো এই অষ্টক নিয়ম বোঝার জন্য আমরা একটা চিত্র ব্যবহার করি। আসো দেখি। এইখানে দেখো মিথেনের তাহলে মিথেন গঠিত হচ্ছে কার্বন এবং 4টা হাইড্রোজেন নিয়ে। তাহলে মিথেনের কেন্দ্রীয় পরমাণুতে কার্বনের শক্তি স্তরে মোট 5টা ইলেকট্রন আছে। সর্বশেষ স্তরে 1 2 3 4 5 6 7 8টা। কিন্তু কার্বনের, আমরা জানি কার্বনের ইলেকট্রন বিন্যাস কত বা কার্বনের ইলেকট্রন কত, আমরা জানি প্রথম স্তরে 2টা, তারপর স্তরে 4টা। টোটাল কার্বনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টা। তো বাকি 4টা হাইড্রোজেনের সাথে সংযুক্ত হয়ে, তাহলে হাইড্রোজেনগুলো তাদের ইলেকট্রনগুলো কি করতেছে, ত্যাগ করে কার্বনের সাথে যুক্ত হচ্ছে। তাহলে
চারটি হাইড্রোজেন পরমাণু, এই 1 2 3 4, এই চারটা হাইড্রোজেন পরমাণু থেকে চারটা ইলেকট্রন আসতেছে এবং সেটা কার সাথে যুক্ত হচ্ছে? কার্বনের সাথে যুক্ত হচ্ছে। তাহলে কার্বনের আছে সর্বশেষ স্তরে, এই লাল লাল গুলো ধরলাম হাইড্রোজেনের আর সবুজ গুলো ধরলাম কার্বনের। তাহলে মিথেন অণুতে কেন্দ্রীয় পরমাণু কার্বনে সর্বশেষ স্তরে দেখতেছি, তাহলে 8টা ইলেকট্রন বিদ্যমান, যেখানে 4টি হচ্ছে কার্বনের। তাহলে সবুজ যেগুলো বৃত্ত আছে সেগুলো হচ্ছে ধরলাম কার্বনের, আর লাল যেগুলো আছে সেগুলো আছে 4টা হাইড্রোজেনের। তাহলে এইভাবে পরমাণু সমূহ তাদের সর্বশেষ স্তরে, তাহলে এই পরমাণু, এই যে পরমাণু কার্বন এবং হাইড্রোজেন পরমাণু সমূহ তাদের সর্বশেষ স্তরে কয়টা? কার্বনের সর্বশেষ স্তরে কয়টা ইলেকট্রন হলো? এক, এই লাল সবুজ মিলে টোটাল 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন ধারণ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন লাভের মাধ্যমে যৌগ গঠন এর পদ্ধতি নামই হলো কি? অস্টকের নিয়ম। আমরা আশা করি মিথেন যে অণুটা আছে, এই মিথেন অণুতে যে অস্টকের নিয়মটা আমরা আশা করি এই চিত্রের মাধ্যমে বুঝতে পেরেছি। তো আমরা অস্টকের নিয়ম মোটামুটি বুঝছি। তার মানে অস্টকের নিয়মে যদি আমাদেরকে ফেলতে হয় বা অস্টকের নিয়ম যদি আমাদেরকে বুঝতে হয়, সহজ কথা, ইলেকট্রন শেয়ার বা ইলেকট্রন আদান বা প্রদানের মাধ্যমে সর্বশেষ স্তরে গিয়ে কি হয়? অণুদয়ের সর্বশেষ স্তরে গিয়ে কি করতে হবে? 8টি ইলেকট্রন মানে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনের কাছাকাছি, মানে ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হবে। আর এই যে করার পদ্ধতি, এটাই হচ্ছে কি? অস্টক নিয়ম। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এবার আসো, অস্টকের নিয়ম গেল। এবার আসো, এখানে দেখতেছি একটা চিত্র, বেরিলিয়াম ক্লোরাইড। তাহলে বেরিলিয়াম ক্লোরাইডের এই চিত্রে আমরা দেখলাম। তাহলে এই চিত্র অনুযায়ী আমরা 2 এর নিয়মের সংজ্ঞা দিতে পারি। তাহলে 2 এর নিয়মটি অস্টক নিয়ম থেকে অধিকতর উপযোগী এবং আধুনিক। অণু গঠনে কোনো পরমাণু সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া, তার মানে অস্টকের ক্ষেত্রে আমরা 8টা ইলেকট্রন পূর্ণ করছি, কিন্তু 2 এর ক্ষেত্রে আমরা জোড়া হিসাব করব। 1 জোড়া মানে 2টা, তাহলে 2 জোড়া মানে 4টা, 3 জোড়া মানে 6টা, 4 জোড়া মানে 8টা। ঠিক এইভাবে এক বা একাধিক জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকে, আর এটি হচ্ছে 2 এর নিয়ম। তাহলে অণুতে যে কোনো পরমাণু সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন অবস্থান করবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা চিত্র দেখলাম, বেরিলিয়াম ক্লোরাইড এর ক্ষেত্রে বেরিলিয়ামের ইলেকট্রন সংখ্যা আছে কয়টা? 1 2 3 4টা। তাহলে কয় জোড়া? বেরিলিয়ামের ইলেকট্রন সংখ্যা আছে 2 জোড়া। আর ক্লোরিন এখানে আছে সর্বশেষ স্তর কয়টা ইলেকট্রন আছে? 8টা। তাহলে 8টা ইলেকট্রন মানে 4 জোড়া। ক্লোরিনের হলো কেন্দ্রীয় পরমাণুতে কয়টা ইলেকট্রন আছে? 4 জোড়া আছে, মানে 8টা ইলেকট্রন বিদ্যমান। ঠিক বেরিলিয়ামের অণুর কেন্দ্রীয় পরমাণু যেটা আছে বেরিলিয়াম, এর সর্বশেষ শক্তি স্তরে 2 জোড়া বা 4টি ইলেকট্রন বিদ্যমান। আর এই যে বিদ্যমান হয় সেটা মূলত 2 এর নিয়ম অনুসারে হয়। এবার এই গেল আমাদের একটা চিত্র। এবার আসো আমরা আরেকটা চিত্র দেখি 2 এর নিয়মের ক্ষেত্রে। ঠিক প্রথম যেটা চিত্র দিলাম মিথেন অণু, 2 এর নিয়ম অনুসারে মিথেন অণুর ক্ষেত্রে 2 এর নিয়ম করা যায়। তাহলে মিথেন CH4 কার্বন এবং হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন। তাহলে CH4 মানে মিথেনের অণুর কেন্দ্রীয় পরমাণু হচ্ছে এখানে কি? কার্বন। এই কার্বনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন বিদ্যমান দেখতেছি আমরা? 8টা। 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে কয় জোড়া আছে? এখানে অবশ্যই 4 জোড়া। তার মানে 4 জোড়া মানে হচ্ছে যে কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। তাহলে আমরা আশা করি 2 এর নিয়ম আশা করি বুঝছি। তো পর্যায় সারণীর 1 থেকে 20 পর্যন্ত মৌলসমূহ মূলত অষ্টক ও 2 এর নিয়ম ভালোভাবে অনুসরণ করবে। এই জিনিসটা
আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যদি নৈমিত্তিক প্রশ্ন আসে যে অষ্টক এই পদসারণিক কোন মৌলগুলো 1 থেকে 20 মৌলগুলোর নাম আমাদের অবশ্যই মনে রাখতে হবে। বা প্রশ্ন আসতে পারে যে পদসারণীর কত থেকে কত মৌলগুলো বা কত থেকে কত পর্যন্ত মৌলগুলো অষ্টক এবং 2 এর নিয়ম মেনে চলে, এটা নৈমিত্তিক থাকতে পারে। বা 1 নম্বর জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে। আশা করি আমরা লিখতে পারবো বা বুঝতে পারবো বা টিক চিহ্ন দাগাইতে পারবো যদি এই ধরনের প্রশ্ন করে। আর আরেকটা প্রশ্ন আসতে পারে যেখানে কার্বে মিথে কত CH4 এই যে মিথেন অণুটা আছে, এই মিথেন অণুতে বলবে যে মিথেন অণুর কেন্দ্রীয় পরমাণুতে কয় জোড়া ইলেকট্রন বিদ্যমান। তার মানে জোড়া বললে কি আসবে 4। তার মানে কেন্দ্রীয় পরমাণু কতটা কার্বন, তাহলে কার্বনের শক্তি স্তরে আমরা কয় জোড়া ইলেকট্রন দেখছিলাম 2 নিয়ম অনুসারে। আমরা কার্বনের এখানে দেখছিলাম কয়টা 1 2 3 4 5 6 7 8, তার মানে 4 জোড়া দেখছিলাম, মানে 8টা ইলেকট্রন বিদ্যমান। আশা করি নৈমিত্তিক বা ছোট প্রশ্ন আসলে এই জাতীয় আমরা আনসার করতে পারবো। তাহলে আমাদের অষ্টক এবং 2 এর নিয়ম আমরা আপাতত যে ধারণাটা দেওয়া দরকার সেটা দিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো এরপর আমরা আসবো ক্যাটায়ন এবং অ্যানায়ন। নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী যারা আছে প্রত্যেকেই অবশ্যই আশা করি যে অষ্টম শ্রেণীর যে বিজ্ঞান বইটা আছে ওইখানে পরমাণুর গঠন যে অধ্যায়টা আছে ওখানে ক্যাটায়ন সম্পর্কে কিছু ধারণা দেওয়া আছে। তো আমি চেষ্টা করব যে তোমাদেরকে আরেকটু ক্লিয়ারলি সেই ধারণাটাকে আরেকটু বোঝানোর জন্য বা ক্লিয়ার করে দেওয়ার জন্য। ক্যাটায়ন ও অ্যানায়ন, ক্যাট আয়ন অ্যান আয়ন, তো একটা ধনাত্মক একটা ঋণাত্মক আয়ন। তো সাধারণত আমরা দেখি পরমাণু নিউক্লিয়াসে, তো এটা যদি একটা পরমাণু হয় ধরো, তাহলে এইখানে একটা নিউক্লিয়াস আছে। প্রত্যেকটা পরমাণুর একটা কেন্দ্রে কি থাকে একটা নিউক্লিয়াস থাকে। আর এই নিউক্লিয়াসে কি কি থাকে, নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। আর ইলেকট্রনটা করে ইলেকট্রনটা পরমাণুর কক্ষপথে ঘুরে, আমরা এটা প্রত্যেকেই জানি। তো সাধারণত পরমাণু নিউক্লিয়াসে যতগুলো ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ বিশিষ্ট প্রোটন থাকে তাহলে এবং নিউক্লিয়াসের বাহিরে ঠিক ততগুলো মানে এখানে যদি আমরা দেখি যে প্রোটন সংখ্যা 10টা হয় তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টা হবে 10টা হবে। যদি প্রোটন সংখ্যা যদি হয় 5টা, ইলেকট্রন সংখ্যা কয়টা হবে 5টা হবে নরমাল। যার কারণে প্রোটন সংখ্যা একটা পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা কি থাকে সমান থাকে, বা যার কারণে ওই পরমাণুটা নিস্তরিত বা নিরপেক্ষ হিসেবে থাকে। তো এই যে পরমাণুটা যেটা নিস্তরিত বা নিরপেক্ষ পরমাণু যেটা আছে, এই নিরপেক্ষ পরমাণুটার থেকে যদি আমরা এক বা একাধিক ইলেকট্রন কি করি সরিয়ে দিলাম, তার মানে আমরা যদি এখান থেকে ধরো এখানে প্রোটন আছে 11টা, কয়টা 11টা, তাহলে ইলেকট্রন ছিল 11টা, তাহলে এখান থেকে যদি আমরা একটা ইলেকট্রনকে কি করি একটাকে বাদ দিই তাহলে ইলেকট্রন সংখ্যা থাকতেছে কয়টা 10টা। তাহলে এইখানে কোনটা বেশি, এই পরমাণুতে প্রোটন বেশি নাকি ইলেকট্রন বেশি? তাহলে এই পরমাণুতে আমরা দেখতেছি প্রোটন হচ্ছে 11টা, ইলেকট্রন হচ্ছে 10টা। একটা ইলেকট্রন আমরা কি করলাম বাদ দিয়ে দিলাম বা ত্যাগ করলাম। তাহলে একটা ইলেকট্রন যদি আমরা ত্যাগ করি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টা আর এখানে হচ্ছে তখন প্রোটন সংখ্যা কয়টা 11টা। তাহলে এখানে প্রোটনের আধিক্যটা বেশি, মানে ধনাত্মক চার্জ বিশিষ্ট যেটা আছে সেটা এই পরমাণুটা তখন কিসে পরিণত হবে ধনাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত হয়ে যাবে। তাহলে ধনাত্মক বা পজিটিভ চার্জ বিশিষ্ট এইরূপ আয়নকে আমরা কি বলতে পারি ক্যাটায়ন। তাহলে এই যে আমরা দেখতেছি যে এখানে প্রোটন সংখ্যা দিলাম কয়টা 11টা, ইলেকট্রন সংখ্যা ছিল 11টা কিন্তু একটা ইলেকট্রন চলে গেছে, তার মানে এখন ইলেকট্রন আছে কয়টা 10টা।
তার মানে এই পরমাণু বা এই মৌলের পরমাণুটার ক্ষেত্রে একটা ইলেকট্রন ত্যাগ করে সে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারছে। তার মানে 10টা হলে আমরা জানি হিলিয়াম নিয়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 10। তার মানে সে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করার ক্ষেত্রে একটা ইলেকট্রন যখন ত্যাগ করছে তখন তার ইলেকট্রন সংখ্যা হয়ে যাচ্ছে কয়টা? 10টা। আর এই ক্ষেত্রে তার প্রোটন সংখ্যা কয়টা রয়ে গেছে? তার প্রোটন সংখ্যা রয়ে গেছে 11টা। তাহলে আমরা বলতে পারি তাহলে এই 11 যার প্রোটন সংখ্যা, তাহলে সেই মৌলটার নাম কি? তাহলে মৌল সময়ের 1 থেকে শুরু করে 11 নম্বর পর্যন্ত যে মৌল আছে সেই মৌলটার নাম হচ্ছে কি? সোডিয়াম। আশা করি ব্যাপারটা বুঝছো। যখন সোডিয়াম তার থেকে একটা ইলেকট্রন যখন ত্যাগ করে ফেলে, সোডিয়াম যখন তার থেকে কি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে ত্যাগ করার পর সোডিয়াম প্লাসে পরিণত হলো। তাহলে সোডিয়াম প্লাস যখন সে পরিণত হয়, তাহলে এখানে প্লাস আয়নে একটা ধনাত্মক আধান আছে না নাই? তাহলে এই যে আয়নে পরিণত হচ্ছে, এই পরিণত হওয়ার কারণে আমরা এই ধনাত্মক আধানে যেটা পরিণত হচ্ছে বা পজিটিভ চার্জ যে বিশিষ্ট কোনো আয়নে যদি পরিণত হয় সেটার নাম হচ্ছে ক্যাটায়ন। তাহলে পর্যায় বামে মানে পর্যায় বাম দিক থেকে মৌলগুলো হচ্ছে ধাতু, আর এই ধাতুর মৌলগুলো বা বাম দিকের মৌলগুলো তারা এক বা একাধিক ইলেকট্রন কি করে? ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমে ক্যাটায়ন সৃষ্টি করে। তাহলে আমরা আশা করি ক্যাটায়ন কিভাবে হয় বা ক্যাটায়ন কিভাবে পরিণত হয় আমরা বুঝছি। এবার আসো আমরা ঠিক চিত্রটা একটু ব্যাখ্যা দিই চিত্রের মাধ্যমে। তোমাদের বোঝানোর সুবিধার্থে চিত্র একটা আঁকলাম। দেখো এখানে দুইটা চিত্র আছে, 1 নম্বর উদাহরণ 2 নম্বর উদাহরণ, দুইটা উদাহরণ দিলাম ক্যাটায়নের ক্ষেত্রে। এখানে লিথিয়াম পরমাণুটার ইলেকট্রন আছে কয়টা? মাঝখানেরটা হচ্ছে নিউক্লিয়াস। তোমাদের বোঝার জন্য বলতেছি, মাঝখানেরটা হচ্ছে কি? নিউক্লিয়াস। তাহলে পরের দুটোটা হচ্ছে কি? 1টা 2টা 3টা, এগুলো হচ্ছে ইলেকট্রন। তাহলে লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা কয়টা? 3টা। তাহলে লিথিয়াম তার সর্বশেষ স্তর থেকে একটা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন কি হলো? ত্যাগ করলো। তাহলে লিথিয়াম যখন তার সর্বশেষ স্তর থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে তখন সে L প্লাসে পরিণত হলো। তাহলে লিথিয়াম তার সর্বশেষ স্তর থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে L প্লাসে পরিণত হলো, তখন সে লিথিয়াম আয়নে পরিণত হয়েছে। তাহলে লিথিয়ামের ক্যাটায়ন এখানে গঠিত হয়। এই আমরা এইভাবে চিত্রের মাধ্যমে মানে গোল চিত্র এঁকেও বুঝাতে পারি বা লেখার মাধ্যমে বুঝাতে পারি। যেমন লিথিয়ামে 3টা কি আছে? ইলেকট্রন আছে। লিথিয়াম তার একটা ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করে L প্লাস আয়নে পরিণত হলো। আর যখন প্লাস আয়নে পরিণত হয় তখনই সে কি হচ্ছে? ক্যাটায়নে গঠন করতেছে। তাহলে এছাড়াও দেখতেছি সোডিয়াম। তো সোডিয়ামের প্রথম স্তরে থাকতেছে কয়টা ইলেকট্রন? 2টা, তারপরে স্তরে 8টা, এ হলো কয়টা? 10টা, এই একটা হলো 11টা ইলেকট্রন। এই 11টা ইলেকট্রন থেকে যখন সোডিয়াম তার একটা ইলেকট্রন ত্যাগ করে তখন ত্যাগ করে সে Na প্লাস এ পরিণত হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি সোডিয়াম তার সর্বশেষ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়েছে। তো এভাবে মূলত ক্যাটায়নটা গঠিত হয়। আর ক্যাটায়নের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে এদের আকার মানে মৌল মানে ক্যাটায়ন পরিণত হওয়ার যে মৌলগুলো আছে গ্রুপ এর 1 মৌল বা মৌলের বাম দিকে যে মৌলগুলো আছে সেই বাম দিকের মৌলগুলোর আকার কিন্তু একটু বড়। মানে অ্যানায়নের যে মৌলগুলো আছে মানে ডাইন দিকে যে মৌলগুলো আছে তার তুলনায় বাম দিকের মৌলগুলোর আকার কিন্তু বড়, যার কারণে ওই সর্বশেষ শক্তি স্তরের যে নিউক্লিয়াস আছে সেটা কিন্তু নিউক্লিয়াসের কাছাকাছি থাকতে পারে না। মানে সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রনগুলো মানে 1টা 2টা বা 3টা যে কয়টা ইলেকট্রন থাকে সেগুলো কি করতে পারে? সেগুলো নিউক্লিয়াসের কাছাকাছি থাকতে পারে না, যার কারণে এরা সহজে কি করে? ইলেকট্রন ত্যাগ করতে পারে। তো তাহলে এছাড়াও আমরা বলতে পারি যে ক্যাটায়নের সঙ্গে যে সকল মৌল বা ধাতুগুলো তাদের সর্বশেষ শক্তিস্তর থেকে 1 2 3টি ইলেকট্রন ত্যাগ করে তারাই মূলত ক্যাটায়ন পরিণত হয়, আমরা এটা বলতে পারি। এবার আসো আমরা অ্যানায়ন যেটা আছে অ্যানায়নকে নিয়ে একটু আলোচনা করব। তো অ্যানায়ন আসলে পর্যায় সারণীতে
ধাতু অধাতু অবস্থান্ত ধাতু বিভিন্ন ধরনের মৌল সম্পৃক্ত একটা চার্ট আছে। তো আমরা সেখান থেকে যে অধাতুগুলো আছে সেগুলো পদের সারণী সবচেয়ে ডানে বা ডান দিকে মানে নিষ্ক্রিয় গ্যাসের কাছাকাছি অবস্থান করে। তাহলে তাদের সর্বশেষ শক্তি স্তরে 5, 6, 7টি ইলেকট্রন বিদ্যমান থাকে। তাহলে যে সকল মৌলের সর্বশেষ শক্তি স্তরে 5, 6, 7টি ইলেকট্রন থাকে আমরা সেই সকল মৌলকে বলতে পারি যে অধাতু। তাহলে এদের আকার একই পর্যায়ে ধাতুগুলো মানে ধাতু সমূহের চেয়ে অনেক ছোট, মানে এদের যে একটা নির্দিষ্ট আকার আছে সেটা ওই মানে একই পর্যায়ে যেগুলো মৌল আছে সেগুলো হচ্ছে অনেক ছোট। তাহলে ছোট হওয়ার কারণে মূলত সর্বশেষ কক্ষস্তরে যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের কাছাকাছি থাকে। আর এদের সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রন গুলো থাকে যেহেতু এগুলো নিউক্লিয়াসের কাছাকাছি থাকে তাহলে ইলেকট্রনগুলো প্রতি নিউক্লিয়াসের একটা আকর্ষণ অনেক বেশি হয়, মানে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের অনেক যেহেতু কাছাকাছি থাকতেছে তাহলে আকর্ষণ বলটা এখানে বা আকর্ষণটা বেশি করবে, এটাই স্বাভাবিক। তাহলে এদের আয়নীকরণ শক্তির মানটা অনেক বেশি হয় সেই ক্ষেত্রে। এখন যদি বলা হয় যে অধাতু সমূহের আয়নীকরণ শক্তির মান বেশি, সেটার কারণটা কি? সেটার কারণ হচ্ছে যে মূলত যদি এই ধরনের প্রশ্ন আসে তখন কি আনসার করতে পারবা? আমি কিন্তু একটু আগেও বলছি যে অধাতু মৌলগুলো যে সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো নিউক্লিয়াসের কাছাকাছি থাকে। আর নিউক্লিয়াসের যেহেতু কাছাকাছি থাকে তাহলে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের একটা আকর্ষণ অনেক বেশি, যার কারণে আয়নিক শক্তির মান কি অধাতুর অনেক বেশি। আমরা আশা করি ধাতুর থেকে অধাতুর আয়নীকরণ শক্তির মান অনেক বেশি। আমরা যদি এই ধরনের প্রশ্ন আসে আশা করি লিখতে পারবো। কি বলো? তোমরা পড়ার সময় রসায়ন বইটা নিয়ে যখন পড়বা তখন এই বিষয়গুলো খুব ভালো করে পড়বা, তাইলে ইনশাল্লাহ আমার মনে হয় আর ভিডিওগুলো দেখলে আর এই অনুযায়ী যদি পড়ো তাহলে আশা করি তোমাদের সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা বলতেছি অ্যানায়নের সঙ্গে আমরা এখনো দিইনি, আমরা জাস্ট ধারণা দিচ্ছি অ্যানায়ন কি হতে পারে। তাহলে অধাতু মৌল যেগুলো আছে সেগুলো সর্বশেষ স্তরে অষ্টক পূর্ণ করার জন্য কয়টা ইলেকট্রন লাগতে পারে? তাহলে অধাতু মৌলগুলো মূলত হচ্ছে যাদের সর্বশেষ স্তরে 5, 6, 7টা ইলেকট্রন থাকে, তার মানে তারা গ্রহণ করতে পারে কয়টা? 3, 2, 1, মানে 1, 2, 3টি ইলেকট্রন তাদের কম থাকে অষ্টক পূর্ণ করার জন্য, তার মানে তারা 1, 2, 3টি ইলেকট্রন গ্রহণ করে। তো প্রত্যেকটা মৌলই মানে এই যে অধাতুগুলো আছে তারা ইলেকট্রনের মানে আসক্তির মানটা অনেক বেশি, মানে ইলেকট্রন গ্রহণ এই অধাতুগুলো ইলেকট্রন গ্রহণের আসক্তির মানটা অনেক বেশি, যার কারণে তারা চাইবে যে তাদের সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো আছে তারা ওই মানে যেগুলো ঘাটতি আছে অষ্টক পূর্ণ করার জন্য তাই সেই ইলেকট্রনগুলো গ্রহণ করতে চাইবে তারা। আর যখন ইলেকট্রন গ্রহণ করবে তখন তারা কি হবে আশা করি তোমরা বুঝতে পারতেছো, নিশ্চয় ধনাত্মক তো নয়, ধনাত্মক চার্জ তো নয়, তার মানে তারা ঋণাত্মক আধানে কি হবে প্রবেশ করবে। আর আমি প্রথমেই বলছিলাম যে এই পরমাণুতে তার মানে নিউক্লিয়াস যেটা আছে সেখানে থাকতেছে প্রোটন প্লাস কি নিউট্রন, আর প্রোটন এবং নিউট্রন আর এই বাইরে অবস্থান করতেছে কি ইলেকট্রন। তো অধাতুর ক্ষেত্রে যদি আমরা ধরি, অধাতুর ক্ষেত্রে যদি মনে করো যে এই তাদের সর্বশেষ স্তরে কটা ইলেকট্রন থাকতে 5, 6, 7, তাহলে এই 5, 6, 7টা ইলেকট্রন যদি তাদের সর্বশেষ স্তরে থাকে তাহলে তারা কিসের প্রতি আসক্ত বেশি? তারা ইলেকট্রনের প্রতি আসক্ত, তার মানে অষ্টক পূর্ণ করার জন্য তাদের ইলেকট্রন সংখ্যা কয়টা লাগে? তাদের লাগে 1, 2, 3টি ইলেকট্রন। তাহলে সেই ক্ষেত্রে যখন সে ইলেকট্রন গ্রহণ করলো আরো ইলেকট্রন গ্রহণ করলো, ধরো একটা ইলেকট্রনই গ্রহণ করলো, তাহলে এই ক্ষেত্রে আমি যদি ধরি প্রোটন সংখ্যা দেওয়া আছে কত? 17, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? 17। তাহলে তার সর্বশেষ স্তরে ইলেকট্রন লাগতেছে কয়টা? একটা, তার মানে একটা ইলেকট্রন গ্রহণ করলে সে হিলিয়াম, নিয়ন, আর্গন, তাহলে আর্গনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কত? 18। তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করলে সে তার অষ্টক পূর্ণ করার জন্য একটা ইলেকট্রন লাগতেছে, এই একটা ইলেকট্রন গ্রহণ করার পর সে কার ইলেকট্রন বিন্যাস অর্জন করবে? আর্গনের ইলেকট্রন বিন্যাসটা অর্জন করবে, মানে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসটা অর্জন করতে পারবে। কিন্তু
আমার প্রশ্ন হচ্ছে ওখানে না, আমার প্রশ্ন হচ্ছে যে আমি বুঝতে পারছি যে এখানে প্রোটন সংখ্যা হলো কত, 17, ইলেকট্রন সংখ্যা কত, 17, আর একটা ইলেকট্রন যোগ করলাম, তাহলে 1 যোগ করলে কত হবে, 18। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হলো, অষ্টক পূর্ণ করার জন্য একটা ইলেকট্রন দরকার ছিল, সে নিল, হ্যাঁ, নেওয়ার পর তার ইলেকট্রন সংখ্যা হলো 18, প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা হচ্ছে এখনো 17, কারণ প্রোটন সংখ্যা চেঞ্জ হয়নি, চেঞ্জ হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা। তার মানে এইখানে আমরা বলতে পারি, এই চিত্রটা অনুযায়ী আমরা বলতে পারি যে অধাতু মৌল সময়ে সর্বশেষ শক্তি স্তরে অষ্টক অপেক্ষায় সাধারণত 1, 2, 3 ইলেকট্রন, মানে এই 3টা ইলেকট্রন বা 2টা ইলেকট্রন বা একটা ইলেকট্রন কম থাকে, আর এদের ইলেকট্রন আসক্তির মান অনেক বেশি। ইলেকট্রন গ্রহণের ফলে এরা নিউক্লিয়াসের অবস্থিত প্রোটন সংখ্যা চেয়েও বেশি ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনের সংখ্যাটা তখন সেই ক্ষেত্রে বেশি হয়, আর ফলে সামগ্রিকভাবে অধাতু পরমাণু সমূহ ঋণাত্মক আয়নে কি হয়, আয়ন বিশিষ্ট হয়ে যায়। আর এইভাবেই ঋণাত্মক আয়ন বিশিষ্ট অধাতু পরমাণুকে আমরা কি বলতে পারি, অ্যানায়ন বলতে পারি। গুড, আশা করি তোমরা বুঝছো। তো এটা তো আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য চিত্র আরেকটা আঁকলাম, কিন্তু আমি আরেকটা চিত্র আঁকছি, সেটা একটু দেখি আমরা। ঠিক ওইটাই, এই চিত্রটাই এখানে আসছি। তাহলে ক্লোরিন পরমাণু, তাহলে প্রথম স্তরে দেওয়া আছে 2টা, তারপর স্তরে দেওয়া আছে 8টা, তাহলে 8, 2, 10, পরের স্তরে আছে কয়টা, 7, তাহলে হলে কয়টা ইলেকট্রন, 17টা। তাহলে ক্লোরিন পরমাণুর ইলেকট্রন সংখ্যা কত, 17। তাহলে একটা ইলেকট্রন যখন সে গ্রহণ করবে, তাহলে গ্রহণ করার পর তাহলে তার সর্বশেষ শক্তি স্তরে একটু খেয়াল করো, প্রথম স্তরে 2টা, তারপর দ্বিতীয় স্তরে 8টা, তৃতীয় স্তরে কয়টা হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, দ্বিতীয় মানে তৃতীয় স্তরে সে অষ্টক পূর্ণ করে ফেললো। তাহলে পূর্ণ করে কার ইলেকট্রন বিন্যাস অর্জন করলো, আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, তখন সে যখন তার ইলেকট্রন বেশি হয়ে যায় তখন তার ঋণাত্মক চার্জ চলে আসে, আর তখন সে ঋণাত্মক আধানে বিশিষ্ট হয়ে যায়, যার কারণে তখন সে ক্লোরিন পরমাণু থেকে ক্লোরাইড আয়নে পরিণত হয়ে গেল। আশা করি চিত্রটা বুঝছো। আবার এভাবে লেখাও আমরা বুঝাতে পারি যে ক্লোরিন একটা ইলেকট্রন ঘটে Cl মাইনাসে পরিণত হলো, তাহলে এই ঋণাত্মক ক্লোরিন আয়ন এইভাবে গঠিত হয়। তাহলে এইভাবে মূলত কি হয়, অ্যানায়নটা গঠিত হয়। আশা করি আমরা ক্যাটায়ন এবং অ্যানায়ন সম্পর্কে ধারণা পেয়েছি। তাইলে সেই ক্ষেত্রে আবারও বলতে পারি যে যে আমরা ক্যাটায়ন হলো ধনাত্মক আধান বিশিষ্ট, মানে ইলেকট্রন ত্যাগ করে সে ধনাত্মক আধান বিশিষ্ট হয়ে যায় বা ধনাত্মক কার্যে পরিণত হয়। আর অ্যানায়ন হলো কি, সে মানে ওই সকল মৌলগুলো ইলেকট্রন 1, 2, 1টা, 2টা, 3টা ইলেকট্রন গ্রহণ করে সে কি হবে, ঋণাত্মক আয়নে পরিণত হয়। তাহলে আমরা আশা করি ক্যাটায়ন এবং অ্যানায়ন সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার। এবার আসো আমরা আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। তো আয়নিক বন্ধনটাও কিন্তু ওই ক্যাটায়ন অ্যানায়ন এর সাথে সম্পৃক্ত। তাহলে আয়নিক বন্ধন আমরা মোটামুটি জানি যে আয়নিক বন্ধন কাকে বলে, বা বই অবশ্যই ক্লাস 10 যারা আছে তারা জানবা, কিন্তু 9 যারা স্টুডেন্ট আছে তারা এই বিষয়টা জানবা না। ধাতু ও অধাতু পরমাণু সমূহের মধ্যে ইলেকট্রন ত্যাগ এবং ইলেকট্রন গ্রহণের ফলে সৃষ্ট আয়ন, মানে যে বন্ধনে সৃষ্টি করে বা যে বন্ধন গঠন করে তাকে আমরা আয়নিক বন্ধন বলতে পারি। এটা আমার মতো করে আমি সেই সংজ্ঞাটা দিচ্ছি, বইতে আরো সুন্দর করে দেওয়া আছে, তো জাস্ট বোঝার সুবিধার জন্য সংজ্ঞাটা দেওয়া। মানে ধাতু অধাতু পরমাণুর মধ্যে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণে সৃষ্ট যে আয়ন, সে যে আয়ন তৈরি হয়, সে আয়নে যে বন্ধনটা গঠিত হয়, মানে ওই আয়নের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হবে সেটাই হচ্ছে আয়নিক বন্ধন। আবার এভাবেও বলতে পারি যে যে আকর্ষণের ফলে ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণ মাধ্যমে যুক্ত হয়ে থাকে বা বন্ধন গঠন করে থাকে, সেই বন্ধনকে আমরা বলতে পারি আয়নিক বন্ধন বা তড়িৎদ্রবীয় বন্ধন। তো
আয়নিক বন্ধনের ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি বা বললাম সেটা হচ্ছে যে ক্যাটায়ন অ্যানায়ন। তো ক্যাটায়ন এবং অ্যানায়ন আসলে একটু আমরা বোর্ডে দেখি যে ক্যাটায়ন অ্যানায়ন, তো আমরা মোটামুটি বুঝছি ক্যাটায়ন এবং অ্যানায়নটা বুঝছি। তো এই দেখো সোডিয়াম লিখলাম, তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা জানি 2 8 1। তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 1। তাই সোডিয়াম তার সর্বশেষ স্তর থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে কি হচ্ছে, সে ক্যাটায়নে পরিণত হয়। এবং তাহলে সোডিয়াম তার সর্বশেষ স্তর থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হচ্ছে। অপরদিকে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 7। তাহলে এক্ষেত্রে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে কি হলো, ক্যাটায়নে পরিণত হলো। এবং ক্লোরিন একটা ইলেকট্রন এখানে আছে, একটা ইলেকট্রন তার বাকি আছে অষ্টক পূর্ণ করার জন্য। তাহলে ক্লোরিন তার সর্বশেষ স্তরে এখানে কত আছে, 7টা ইলেকট্রন আছে। তাহলে অষ্টক পূর্ণ করার জন্য বা নিষ্ক্রিয়শীল স্থিতিশীল যে ইলেকট্রনটা আছে বা স্থিতিশীলতা অর্জনের জন্য সে একটা ইলেকট্রন গ্রহণ করবে। তো সেই ইলেকট্রনটা গ্রহণ করার কারণে তখন ক্লোরিন কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করলো, এই একটা ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাসে পরিণত হলো। তাহলে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাস মানে কি ঋণাত্মক আধানে বা আয়নে পরিণত হয়। তাহলে সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়নের মধ্যে যে স্থির আকর্ষণ ঘটে বা বৈদ্যুতিক যে স্থির আকর্ষণ ঘটার ফলে যে বন্ধন গঠিত হয় সেটাকে আমরা বলতে পারি আয়নিক বন্ধন। তাহলে সেই ক্ষেত্রে যদি এদের ভিতরে যদি আমরা যদি কোনো বন্ধনটা মানে সম্পর্ক রাখি বা সম্পর্ক সূত্র দেখতে পারি, সোডিয়াম একটা সোডিয়ামের ইলেকট্রন দেখতে পাচ্ছি, সোডিয়াম আয়ন একটা ইলেকট্রন। তাহলে এই ক্ষেত্রে ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করে Cl মাইনাসে পরিণত হয়। তো যখন Cl মাইনাসে পরিণত হয় তখন সেই ক্ষেত্রে আমরা একটু দেখাচ্ছি এখানে সোডিয়াম আয়ন প্লাস ক্লোরিন আয়ন যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করে বা অণু গঠন করে। তো আমরা আশা করি আয়নিক বন্ধন সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছি। তারপরও তোমাদেরকে আয়নিক বন্ধন সম্পর্কিত একটা চিত্র আঁকছি, ঠিক এইটারই চিত্র, মানে এই যে ব্যাখ্যা দিলাম এই ব্যাখ্যার চিত্রটা মূলত আমরা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো এই ক্ষেত্রে সোডিয়ামের ইলেকট্রনগুলো বিন্যাস দেখালাম। তাহলে সোডিয়ামের ইলেকট্রন আছে কয়টা, 11টা। প্রথম স্তরে 2টা, তারপর স্তরে 8টা এবং সর্বশেষ স্তরে ইলেকট্রন আছে কয়টা, 1টা। ক্লোরিনের গুলো দেখাচ্ছি সবুজ বৃত্ত দিয়ে, সবুজ বৃত্ত। প্রথমে নিউক্লিয়াস আছে এখানে কেন্দ্রে, আর প্রথম স্তরে 2টা, তারপর স্তরে 8টা ইলেকট্রন, এরপর সর্বশেষ শক্তি স্তরে আছে 7টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7। তাহলে সোডিয়াম এবং ক্লোরিন যখন আমরা যুক্ত করব ধাতু এবং অধাতু, তাহলে ধাতু এবং অধাতু যখন আমরা যুক্ত করব তখন সেই ক্ষেত্রে তাদের ভিতরে একটা রাসায়নিক বন্ধন গঠিত হবে। তাদের ক্ষেত্রে একটা রাসায়নিক বন্ধন গঠিত হচ্ছে। এই বন্ধনটা ধাতু এবং অধাতু এর মধ্যে সংগঠিত হচ্ছে। তাহলে ধাতু ও অধাতু সমূহের মধ্যে ইলেকট্রন একজনের ত্যাগ করতেছে, তার মানে সর্বশেষ স্তরে এই সোডিয়ামও চাচ্ছে যে তার সর্বশেষ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। আর ঠিক ক্লোরিনও চাচ্ছে যে একটা ইলেকট্রন গ্রহণ করে সে আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি সোডিয়াম তার একটা ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দেয়, তাহলে সেই ক্ষেত্রে ঘটিত হচ্ছে এখানে সোডিয়াম তখন তার সর্বশেষ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস, তাহলে প্রথম স্তরে 2টা, তারপর স্তরে 8টা, টোটাল 10টা, মানে সোডিয়াম প্লাস গঠিত আয়ন গঠন করতেছে। এবং ক্লোরিন
এখান থেকে যে সোডিয়াম থেকে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা গ্রহণ করে তার প্রথম স্তরে 2টা, তারপর স্তরে 8টা এবং সর্বশেষ স্তরে যেখানে 7টা ছিল, একটা ইলেকট্রন ছিল না, এখানে আসি সে একটা ইলেকট্রন সোডিয়াম থেকে সে গ্রহণ করছে। তাহলে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন করে। তা আশা করি আমরা আয়নিক বন্ধন সম্পর্কে বুঝতে পারলাম। তো পরবর্তী যে পর্বগুলো আছে সেগুলোতে আমরা বাকি অধ্যায়ের যে বাকি যে টপিকসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করি প্রত্যেকের ক্লাস ভালো লাগছে। আশা করি প্রত্যেকে বাসায় লেখাপড়া করবা, মনোযোগী হবা এবং পড়ার সময় মনোযোগ দিয়ে পড়বা। তোমরা সুস্থ থাকলে আমরা সুস্থ থাকি, এটাই বলবো। আর ঘর থেকে বের হবা না, সবসময় নিজেকে হেফাজতে রাখবা, সাবধানে রাখবা। আর ঘর থেকে বের হলে মাস্ক এবং হ্যান্ডস গ্লাভস যতটুকু পারো এগুলো নিয়ে বের হবা। আর বাসায় ফিরলে অবশ্যই কি করবা, সাবান দিয়ে ডেটল দিয়ে হাত মুখ ধুয়ে নিবা। তো ভালো থাকিও, আসসালামু আলাইকুম। আর আমার অনলাইন চ্যানেল যেটা আছে ইউটিউব, ওইটাও প্লিজ সাবস্ক্রাইব করিও তোমরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।